আকাশে কালো ঘন মেঘ জমেছিল এবং জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। কি ব্যাপার জি, আজ আবার এত রাগ কেন? আর এটা কি, আপনি তো পুরো ভিজে গেছেন। কি করব? তুমি কি বাইরে দেখছো না? এই কম বখত বৃষ্টি তো থামারই নাম নিচ্ছে না। ভেবেছিলাম আজ রাত পর্যন্ত আমার ঠেলা লাগাবো, গরম গরম চিকেন পকোড়া বেচবো, কিন্তু এই বৃষ্টির কারণে একজন ক্রেতাও ঠেলার কাছে আসতে রাজি ছিল না। সব মাল নষ্ট হয়ে গেল, তেল, বেসন, চিকেন সব বরবাদ। এই বৃষ্টি তো আমাদের মতো গরিবদের জন্য কোনো আপদের চেয়ে কম নয়। আরে আরে, এত পেরেশান কেন হচ্ছেন? বসুন, আগে গরম চা পান করুন। আমার তো মনে হয় লোকেরা বৃষ্টিতেই চিকেন পকোড়া খেতে বেশি পছন্দ করে। তার উষ্ণতা এবং বিশেষ সুগন্ধ তাদের নিজের দিকে টেনে নিয়ে আসে। কিন্তু আমরা গরিব, আমাদের ঠেলাকে বৃষ্টি থেকে বাঁচানোর কোনো পাকা ব্যবস্থা করতে পারি না। তাহলে এতে বৃষ্টির কী দোষ? এটা তো আমাদের মজবুরি। তোমার কথাও ঠিক, কিন্তু এটাও তো দেখো, এখন সবাই তো নিজের বাড়ি থেকে ছাতা নিয়ে পকোড়া খেতে বাইরে বের হয় না। আর যে বের হয়ও, সে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানোর কথা ভাবে। আর যখন বৃষ্টি থামার নামই না নেয়, তখন তো ক্রেতার জন্য অপেক্ষা করা আরও কঠিন হয়ে যায়। এখন তুমি কি চাও, একজন সাধারণ চিকেন পকোড়া বিক্রেতা তার ২-৪ জন ক্রেতার জন্য কোনো বড় হোটেল খুলে দেবে? এটা কি সম্ভব? মনে হচ্ছে বাইরের তাপমাত্রা যতই ঠান্ডা হোক, কিন্তু আপনার মাথায় রাগের আগুন জ্বলছে। কোনো কথা নয়, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। আপনি তাড়াতাড়ি কাপড় বদলে নিন, নইলে আপনার সর্দি হয়ে যাবে। আমি আপনার জন্য গরম গরম খাবার দিয়ে দিচ্ছি। গরম খাবার খেয়ে এবং ভালো ঘুমিয়ে হয়তো আপনার মনও শান্ত হয়ে যাবে। করিম রহিমার কথা মেনে নেয়। সে মাথা নাড়ে এবং তার ভেজা কাপড় বদলাতে চলে যায়। পরদিন সকালে বৃষ্টি একটু থামে, কিন্তু আকাশে তখনও ঘন মেঘ জমেছিল। করিম গোসল করে তৈরি হয়ে যায় এবং তার ঠেলা সাজায়। তখনই সেখানে রহিমা আসে। শুনুন, আজ পকোড়া বেশি বানাবেন না, এখনও আবহাওয়া ঠিক মনে হচ্ছে না। একটু একটু করে বানাবেন, যেমন যেমন ক্রেতা আসবে। আর হ্যাঁ, যদি বেশি বৃষ্টি হয় তাহলে তাড়াতাড়ি ফিরে আসবেন। তুমি চিন্তা করো না রহিমা, আজ হয়তো বৃষ্টি নাও আসতে পারে। গতরাতে আমি অনেক ভেবেছি এবং কিছু উপায় আমার মাথায় এসেছে, দেখি কি হতে পারে। যেই করিম তার ঠেলা নিয়ে বাড়ি থেকে বাইরে বের হয়, অমনি জোরে মেঘ গর্জন করে। করিম ওপরে আকাশের দিকে তাকায় এবং গভীর শ্বাস নেয়। মনে হচ্ছে আজ তো সবুজপুর গ্রামে বন্যা হয়েই যাবে। এই মেঘ গর্জন করে করে ভয় দেখাচ্ছে। আমাদের ঠেলাওয়ালাদের পাশাপাশি কৃষকদেরও কতটা ক্ষতি হয় এই বৃষ্টির কারণে। ফসল নষ্ট হয়ে যায় এবং পশুদেরও কতটা কষ্ট হয়। যদি এই হাল থাকে তাহলে আমরা আমাদের বাড়ির কিস্তি কিভাবে দেব? যদিও এখনো পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি, শুধু মেঘ গর্জন করছিল। করিম তার ঠেলা গ্রামের বাজারে তার পুরনো জায়গায় লাগায়। সে তাড়াতাড়ি তার চুলা জ্বালায়, তেল গরম করে এবং চিকেনের টুকরোগুলোকে মশলাদার গোলায় মাখিয়ে কড়াইয়ে ফেলতে শুরু করে দেয়। অল্প সময়ের মধ্যেই তার গরম গরম চিকেন পকোড়ার মনোমুগ্ধকর সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। বাতাসে পকোড়ার সুবাস ভাসতে থাকে। একজন মহিলা নাসরিন, যে ছাতা নিয়ে বাজার থেকে যাচ্ছিল, সুগন্ধ সুখে করিমের ঠেলার দিকে টেনে চলে আসে। আরে বাহ, করিম ভাই, কাল আমিও ছাতা নিয়ে আপনার চিকেন পকোড়া খেতে এসেছিলাম, কিন্তু আপনি তো আপনার ঠেলা নিয়ে বাড়িতেই চলে গিয়েছিলেন। আমি এত দূর থেকে এসেছিলাম, কিন্তু পকোড়া না খেয়েই ফিরে যেতে হয়েছিল। কি করব বঞ্জি, বৃষ্টির কারণে সব মাল নষ্ট হয়ে যায়। ২-৪ জন ক্রেতা আসে পকোড়া খেতে এবং তার চেয়ে বেশি তো আমার ক্ষতি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার পকোড়া এমন যে বৃষ্টির দিনে খাওয়ার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে যায়। ভাইয়া, বৃষ্টি আসার আগে আমার জন্য ১ প্লেট চিকেন পকোড়া দিয়ে দিন। আর হ্যাঁ, ঝালটা একটু বেশি রাখবেন কিন্তু। করিম হাসে। সে তাড়াতাড়ি একটা প্লেটে গরম গরম সোনালি চিকেন পকোড়া বের করে এবং তার উপর একটু চাট মশলা ছিটিয়ে দেয় এবং সাথে পুদিনার চাটনি ও ঝাল লাল চাটনি পরিবেশন করে দেয়। নাসরিন পকোড়ার প্রথম টুকরো খায় এবং তার চোখ চকচক করে ওঠে। আরে, এই পকোড়া খেয়ে তো আমি পাগল হয়ে যাব। কি অসাধারণ স্বাদ! মনে হচ্ছে শুধু খেতেই থাকি খেতেই থাকি। এত সুগন্ধ আর মুচমুচে পকোড়া তো পুরো সবুজপুরে আর কোথাও পাওয়া যাবে না। করিম ভাই, আপনার হাতে সত্যি জাদু আছে।
নাসরিন এটুকু বলেই ছিল, এমন সময় হঠাৎ জোরে বৃষ্টি নেমে আসে। নাসরিন তার ছাতা খোলে, কিন্তু বৃষ্টি এত জোরে পড়ছিল যে সে পুরোপুরি ভিজে যায়। মনে হচ্ছে আমার শাশুড়ি ওপরে বসে আমার আনন্দে নজর লাগিয়ে দিয়েছেন এবং আমার আনন্দ দেখে কাঁদতে শুরু করেছেন। এই বৃষ্টিও দেখো আমার পকোড়া খাওয়ার ঠিক মাঝখানে চলে এলো। করিমের এত চিন্তার মধ্যেও তার কথা শুনে হাসি পেয়ে যায়। নাসরিন তার ছাতা সামলাতে সামলাতে এবং পকোড়া খেতে খেতেই তাড়াতাড়ি দু পায়ে হেঁটে হেঁটে তার বাড়ির দিকে ছুটে যায়। করিম দুঃখী হয়ে আকাশের দিকে তাকায়। হে ভগবান, কোনো একটা পথ বের করুন। আপনার এই ভক্তকে এই মুসিবত থেকে পার করিয়ে দিন। বৃষ্টির জন্য আমাদের ঠেলাওয়ালাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তখনই কিছুটা দূরে ছোলে ভাটুরের ঠেলা লাগানো জলিল তার কাছে আসে। তাকেও বৃষ্টিতে পেরেশান দেখাচ্ছিল। জলিল এবং করিম ভালো বন্ধু ছিল। হ্যাঁ, একদমই ঠিক বলেছ তুমি করিম। এভাবে আমরা কিছুতেই এগোতে পারছি না। এবার বৃষ্টি যেন থামতেই চাইছে না। প্রতি বছর এটাই হয়, আমাদের সব ধান্দা চৌপাট হয়ে যায়। এখন আমাদের ঠেলা এমন কোনো জায়গায় লাগাতে হবে যেখানে দাঁড়িয়ে ক্রেতারা আরামে খেতেও পারবে এবং তাদের কোনো রকম পেরেশানিও হবে না, না বৃষ্টির এবং না রোদের। হ্যাঁ, এটা তো ভাবতে হবে, কিন্তু এমন জায়গা মিলবে কোথায়? বাজারে তো কোথাও এমন জায়গা নেই। যদি থাকতো তাহলে কবেই কোনো বড় দোকানদার ভাড়া নিয়ে নিত। এটাই তো সমস্যা আমার বন্ধু। এখন এই অবস্থায় কি করা যায়? জলিল, আমার একটা উপায় মাথায় এসেছে। যদি আমরা সবাই মিলে একটা বড় ত্রিপল লাগিয়ে নিই তাহলে? ত্রিপল? কিভাবে এবং কেন? শোনো, যদি আমরা সব ঠেলাওয়ালারা আমাদের ঠেলা একটা লাইনে লাগাই এবং ওপর থেকে একটা অনেক বড় ত্রিপল টানিয়ে দিই, তাহলে কেউই ভিজবে না, না ক্রেতারা না আমাদের মাল, এবং এতে কারো মালও নষ্ট হবে না। কিন্তু তাতে তো অনেক টাকা লাগবে করিম। আর জানা নেই বাকি ঠেলাওয়ালারা এই কথায় রাজি হবে কিনা। সবাইকে একসাথে আনা মুশকিল হবে। কেউ ভাববে আমি কেন টাকা লাগাবো। তাহলে একটা কাজ করি, তুই আর আমি মিলে একটা বড় ত্রিপল লাগিয়ে নিই। যত টাকা লাগবে আধা আধা করে দিব। বাকিরা যদি মনে করে যে এতে ফায়দা হচ্ছে, তাহলে তারা নিজেরাই আমাদের সাথে আসতে থাকবে। আমাদের দেখে তাদেরও অনুপ্রেরণা মিলবে। এবং যদি নাও আসে, তাহলে কমপক্ষে আমাদের দুজনের তো কাজ চলবে। কি বলিস? তোমার কথা তো ঠিক। যদি আমরা দুজন মিলে শুরু করি তাহলে হয়তো বাকিরাও যোগ দেবে। ঠিক আছে, আমি রাজি। চলো খোঁজ করি যে সবচেয়ে বড় এবং মজবুত ত্রিপল কোথায় পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। পরদিন সকালে বৃষ্টি হালকা ছিল। করিম এবং জলিল মিলে বাজার থেকে ত্রিপল কিনে নিয়ে আসে। সন্ধ্যায় তারা গ্রামের বাজার থেকে একটু সরে এমন একটা জায়গা খুঁজে পায় যেখানে আশেপাশে কোনো পাকা দোকান ছিল না। সারা রাত পরিশ্রম করে বাঁশের খুঁটি এবং মজবুত দড়ির সাহায্যে তারা সেই বড় ত্রিপলকে তাদের ঠেলা জুড়িয়ে লাগিয়ে নেয়, যার নিচে তাদের দুটো ঠেলা সহজেই এসে গেল। পরদিন সকালে যখন করিম এবং জলিল তাদের ঠেলা এই নতুন ঠিকানায় লাগায়, তখন অল্প সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। কিন্তু এবার তারা এবং তাদের ঠেলাগুলো শুকনো ছিল। তাদের নিচে একটা ছোট্ট জায়গা তৈরি হয়ে গিয়েছিল যেখানে ক্রেতারাও দাঁড়িয়ে আরামে খেতে পারত। তখনই করিমের ঠেলায় একজন ক্রেতা আসে। আরে বাহ ভাই, তুমি তো খুব ভালো কাজ করেছো। এখন কমপক্ষে যে তোমার পকোড়া খেতে আসবে সে ভিজবে না এবং আমাকেও আর পালাতে হবে না। আমি তো এই কারণেই পেরেশান ছিলাম যে বৃষ্টিতে পকোড়া কিভাবে খাবো। তাই লাগিয়েছি ভাই, যাতে আপনাদের পেরেশানি না হয়। নইলে আমার পাকোড়াও নষ্ট হতো এবং আপনাদেরও বৃষ্টিতে খেতে মুশকিল হতো। এখন আপনি আরামে পাকোড়া মজা নিতে পারবেন। ক্রেতা হাসে এবং আরামে পকোড়া খায়। ধীরে ধীরে যখন বাকি ঠেলাওয়ালারা দেখে যে করিম এবং জলিলের কাজ ক্রমাগত চলছে এবং তাদের কাছে ক্রেতারাও আসছে, তখন তারা পেরেশান হতে থাকে। তাদের ঠেলায় বৃষ্টির কারণে নীরবতা ছড়িয়ে পড়েছিল, অথচ করিম এবং জলিলের কাছে চাঞ্চল্য ছিল। কিছুদিন ধরে এটাই ক্রম চলতে থাকে। তখনই একদিন আকাশে হঠাৎ কালো মেঘ ছেয়ে যায়। হাওয়া জোরে বইতে শুরু করে এবং দেখতে দেখতে একটা খুব জোর ঝড় আসে। ঝড় এতটাই তীব্র ছিল যে করিম এবং জলিলের লাগানো ত্রিপল জোরে জোরে ফটফটাতে শুরু করে এবং তারপর এক ঝটকায় উড়ে যায় এবং বাঁশের খুঁটিগুলোও ভেঙে এদিক ওদিক পড়ে যায়। করিম ভাই, তাড়াতাড়ি তোমার ঠেলা গুছিয়ে নাও এবং বাড়ি যাও, নইলে সব কিছু নষ্ট হয়ে যাবে। এই ঝড় তো অনেক জোর। যদি কিছু উড়ে তোমাকে লেগে যায় তাহলে আহত হয়ে যাবে। তাড়াতাড়ি! করিম এবং জলিল ঘাবড়ে যায়। তারা কোনোভাবে তাদের ঠেলা সামলায় এবং যতটুকু মাল বাঁচানো যায় তা গুছিয়ে বাড়ির দিকে যায়। রাতে করিমের চিন্তায় ঘুম আসে না এবং সে বিছানায় এপাশ ওপাশ ফিরতে থাকে। তখনই রহিমা তাকে দেখে। রহিমা, এভাবে আর কতদিন চলবে বলো? কখনো বৃষ্টির কারণে মাল নষ্ট হয়ে যায়, কখনো ক্রেতা আসে না।
এবং আজ তো ঝড়ে আমার ঠেলা এবং ত্রিপল দুটোই বরবাদ হয়ে গেল। আমরা এত পরিশ্রম করেছিলাম, এত টাকা লাগিয়েছিলাম, সব এক ঝটকায় শেষ হয়ে গেল। আপনি হিম্মত হারাবেন না জি। প্রতিটা কঠিন সময়ের পরে একটা না একটা পথ খুলে যায়। আপনি শুধু ভগবানের উপর ভরসা রাখুন, সকাল হতে দিন, তারপর ভাবব। করিম রহিমার কথা শোনে, কিন্তু তার চিন্তা কমে না। সে ওইভাবেই চিন্তায় সকাল পর্যন্ত জেগে থাকে এবং পরের দিন সকালে বৃষ্টি তো থেমেছিল, কিন্তু আকাশ এখনও কালো মেঘে ঢাকা ছিল। করিম তার ঠেলা নিয়ে যাওয়ার প্রস্তুতি করছিল, তখনই তার স্ত্রী রহিমা তাকে আটকায়। আরে এটা আপনি কি করছেন? যখন আপনি জানেন যে কত দিন ধরে এত বৃষ্টি হচ্ছে এবং ঝড়ও এসেছিল, তাহলে ঠেলা নিয়ে যাওয়ার কি দরকার? কিছুদিন বিশ্রাম নিন, আগে আপনি সুস্থ হন, তারপর না হয়ে আপনি কাজে যাবেন। ঠেলা নিয়ে না গেলে বাড়ির কিস্তি কিভাবে দেব? বাড়িতে রেশন কোথা থেকে আসবে? আমি এভাবে খালি বসে থাকতে পারি না, কিছু না কিছু তো করতেই হবে। করিম এটা বলে এবং তারপর তার ঠেলা নিয়ে চলে যায়। কিন্তু আজও কিছুটা দূর যেতেই জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। করিম কিছুই বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে, কারণ এখন তার কাছে ত্রিপলও ছিল না। সে এদিক ওদিক তাকায়, তখনই তার কিছুটা দূরেই একটা বট গাছ নজরে আসে। সেই গাছটা এতটাই বিশাল ছিল যে তার শাখাগুলো দূর দূর পর্যন্ত ছড়িয়েছিল এবং তার পাতাগুলো এতটাই ঘন ছিল যে তার নিচে বৃষ্টির একটা ফোঁটাও পড়ছিল না। আরে বাহ, এই গাছের নিচে তো একটাও বৃষ্টির অনুভব হচ্ছে না। আর এই গাছের পাতাগুলো এতটাই ঘন যে এর নিচে কমপক্ষে 10 জন মানুষ দাঁড়িয়ে আরামে পকোড়া খেতে পারবে। এটা তো আমার জন্য ভগবানের দেওয়া বরদান। করিম সঙ্গে সঙ্গে তার ঠেলা সেই বটগাছের নিচে লাগায়। গাছের ঘন পাতাগুলো তাকে এবং তার ঠেলাকে বৃষ্টি থেকে পুরোপুরি বাঁচিয়ে নিয়েছিল। প্রথম 1-2 দিন তার কাছে ক্রেতারা একটু কম আসে, কারণ এটা বাজার থেকে একটু দূরে ছিল। কিন্তু ধীরে ধীরে যখন ক্রেতাদের জানা হয় যে করিম এখন সেই বটগাছের নিচে পকোড়া বিক্রি করছে, তখন ক্রেতারা তার কাছে চিকেন পকোড়া খেতে আসতে থাকে। এই গাছটা গ্রামের বাজার থেকে কিছুটাই দূরে ছিল, এই জন্যে লোকেদের আসতে বেশি পেরেশানি হতো না, বরং এর সুগন্ধই লোকেদের টেনে নিয়ে আসত। একদিন কিছু ক্রেতা তার কাছে আসে। আরে বাহ করিম ভাই, তুমি তো কামাল করে দিয়েছো। এই গাছের নিচে না রোদ লাগবে, না ঠান্ডা এবং না বৃষ্টি। এটা তো অনেক ভালো জায়গা। এখন আমরা যে কোনো সময় আরামে তোমার পকোড়া খেতে পারবো। হ্যাঁ ভাই, যাই বলো, এই গাছের নিচে তো আলাদাই আনন্দ হচ্ছে। ঠান্ডা হাওয়া বইছে এবং গরম গরম পকোড়া, মজাই হয়ে গেল। এই জায়গা তো বাজার থেকেও ভালো এবং এখানে হইচইও কম। সেই বটগাছের কাছে আরও বটগাছ ছিল, যার কারণে সেই পুরো এলাকা শান্ত ও ছায়াময় থাকত। ধীরে ধীরে জলিল এবং বাকি ঠেলাওয়ালাদেরও সেই জায়গার কথা জানা হয় এবং তারা দেখে যে করিমের ব্যবসা সেখানে অনেক ভালো চলছে। তখনই জলিল একদিন তার ঠেলা নিয়ে করিমের কাছে আসে এবং তার কাছেই ঠেলা লাগিয়ে নেয়। আরও কিছু ঠেলাওয়ালারাও, যারা বৃষ্টিতে পেরেশান ছিল, ধীরে ধীরে সেখানেই এসে তাদের ঠেলা লাগাতে শুরু করে এবং সেই জায়গা একটা ছোট্ট বাজারে পরিণত হয়। তুমি জানো করিম ভাই, এখন তো গ্রামের বাজারের জায়গাই বদলে গেছে। সবাই গ্রামের বাজারের নাম করে এই জায়গায় আসে। তুমি তো কামাল করে দিয়েছো। তোমার কারণে আমাদের সবারও ফায়দা হচ্ছে। সত্যি বলতে আমি স্বার্থপর ছিলাম। আমি তো শুধু নিজের কথা ভেবেছিলাম এবং এখানে ঠেলা লাগাতে শুরু করেছিলাম। কিন্তু আমার এতে কোনো আপত্তি নেই যে আপনারা সবাই এখানেই ঠেলা লাগান। বরং হতে পারে যে কেউ জলিল ভাই তোমার ছোলে ভাটুরে খেতে আসবে এবং আমার পকোড়ার গন্ধ তাকে নিজের দিকে টেনে নিয়ে যাবে, অথবা কেউ আমার পকোড়া খেতে আসবে এবং তোমার ছোলে ভাটুরে বা কারো গোলগাপ্পাও খেয়ে নেবে। এতে তো আমাদের সবার ফায়দা। কথা তো ঠিক, কিন্তু আমাদের কোনো না কোনো ব্যবস্থা তো করতে হবে। এখানে লোকেরা আসছে তো, কিন্তু ময়লা বেশি করছে। সেখানে পাকা রাস্তা ছিল, তাই লোকেরা আবর্জনা ফেলতো না, কিন্তু এখানে তো লোকেরা গাছের নিচে এবং আশেপাশে অনেক আবর্জনা ফেলছে। এটা তো ঠিক নয়, এতে গাছপালার ক্ষতি হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এটা একটা বড় সমস্যা। আমাদের সবাইকে মিলে এর জন্য কোনো সমাধান বের করতে হবে। তখনই সেখানে গ্রামের চেয়ারম্যান সাহেব আসেন, যিনি তার ক্ষেত দেখে ফিরছিলেন। তিনি দেখলেন যে কতগুলো ঠেলা এক জায়গায় জমা হয়ে গেছে এবং সেখানে চাঞ্চল্য বেড়ে গেছে। করিম, জলিল, কি হাল তোমাদের সবার? আমি দেখলাম তোমরা সবাই মিলে এখানে একটা নতুন বাজারই বানিয়ে দিয়েছ এবং তোমাদের কাজও খুব চলছে। এটা দেখে অনেক খুশি হলাম।
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনার দোয়া। আমাদের তো শুধু বৃষ্টির কারণে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। আমি বুঝতে পারছি, কিন্তু এখন যখন এই জায়গা এতটা জনপ্রিয় হয়ে গেছে, তাহলে আমাদের এর ব্যবস্থাও ঠিক করতে হবে। করিম, তোমার এই কথা নিয়ে একটুও চিন্তা করতে হবে না। তুমি ময়লার কথা বলছো, তোমরা দুজনই নিশ্চিন্ত হয়ে যাও। আমি এই কথার ব্যবস্থাও করে দিয়েছি। এই জায়গার নজরদারি আমি নিজেই করব। আমি এখানে আমার কিছু লোক লাগাবো যারা নিয়মিত সাফাই করবে, যাতে কেউই এখানে ময়লা না করে। এখানে গাছপালা আছে, তাদের যাতে ক্ষতি না হয়। এবং আমি এখানে কিছু বেঞ্চও লাগিয়ে দেব, যাতে যে কেউ এখানে কিছু খেতে আসবে সে বেঞ্চে বসে আরামে খেতে পারবে। এবং সাথে খাওয়ার পানিরও ব্যবস্থা করাবো। এই জায়গা এখন আমাদের গ্রামের একটা নতুন পরিচয় হবে। চেয়ারম্যান সাহেব, এটা তো আপনি অনেক ভালো কথা বললেন। যদি আপনি একবার কড়াকড়ি করে সব গ্রামবাসীকে আবর্জনা না ফেলতে বলে দেন, তাহলে তারা নিজেরাই ময়লা করবে না, কারণ তারা আপনাকে সম্মান করে। এবং বেঞ্চ ও পানির ব্যবস্থা তো সোনায় সোহাগা। চেয়ারম্যান সাহেব, আপনি তো আমাদের সব সমস্যারই সমাধান করে দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে বৃষ্টিতে চিকেন পকোড়া বিক্রি করা করিম, যে আগে বৃষ্টিতে বিরক্ত হতো, সেই একই বৃষ্টি তার পুরো জীবনকে বদলে দিয়েছিল। এখন সে বৃষ্টিতে একটুও পেরেশান হয় না, কারণ তার কাছে এমন একটা সমাধান ছিল যার থেকে এখন বৃষ্টি শুধু তার ফায়দাই করতে পারত, কোনো ক্ষতি নয়। সে জেনে গিয়েছিল যে প্রতিটা বিপদ তার সাথে কোনো না কোনো সুযোগও নিয়ে আসে, শুধু তার চেনার দরকার হয়। তাহলে বন্ধুরা, আপনাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এরকম গল্প দেখতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।